Okay, so today our topic of discussion is fluorescence spectroscopy. Okay, the fluorescence spectroscopy. Just choose this. Fluorescence spectroscopy. প্রথম পার্ট হচ্ছে যে আমরা ইউভি অলরেডি পড়েছি, এনএমআর পড়েছি, আমার ধারণা আইআর মাসও পড়া হয়েছে। প্রত্যেকটার তার নিজস্ব সায়েন্স আছে, রাইট? প্রত্যেকটা স্পেকট্রোস্কোপি তার নিজস্ব সায়েন্স আছে। ইউভি সায়েন্স কি? ইউভির সায়েন্স হচ্ছে ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, রাইট? ওখানে স্পেকট্রা জেনারেট হয় ইলেকট্রনের দ্বারা, ঠিক আছে? ইলেকট্রন লো অরবিট থেকে হাই অরবিটে যায়, হাই অরবিট থেকে যখন লো অরবিটে ফিরে আসে, যে এনার্জি সে এমিট করে, দ্যাট উই ক্যান গেট অ্যাজ দ্য ইউ ভিজিবল, মানে দ্যাট উইল গেট দ্য স্পেকট্রাল রেডিয়েশন। এবার এই যে ফিরে আসে, এই ফিরে আসাটা যদি এই যে ফিরে আসার সময় সে ই এনার্জি এমিট করে, যে ই এনার্জি যেটা অ্যাবজর্ব করেছিল ইলেকট্রনটা লো থেকে হাইতে যাওয়ার সময়, ফিরে আসার সময় ইটাই এমিট করবে। ইকুয়ালটা আমরা জানি কি এইচ সি বাই ল্যামডা বা এইচ নিউ। তাহলে এবার সেখান থেকে ওই যে ল্যামডা বা নিউ কম্পোনেন্ট আমরা ক্যালকুলেট করতে পারবো, যে কি ফ্রিকোয়েন্সি বা কি ওয়েভলেংথ রেডিয়েশন ও এমিট করছে, ঠিক আছে? এই ওয়েভলেংথ যদি 180 থেকে 380 এর মধ্যে হয়, তাহলে আমরা তাকে 180 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে যদি হয়, তাহলে আমরা তাকে বলি ইউভি রেডিয়েশন। আর 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে যদি হয়, তাকে আমরা বলি ভিজিবল রেডিয়েশন। আমরা জানি দিস ইজ দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রনিক ট্রানজিশন। সেখান থেকে আমরা পড়েছি সিগমা থেকে বিভিন্ন রকম ট্রানজিশন হয়, ক্রোমোফোর অক্সোক্রোমের কনসেপ্ট পড়েছি, সিগমা সিগমা স্টার, পাই পাই স্টার, এন টু পাই স্টার, এন টু সিগমা স্টার, এই সমস্ত আমরা পড়েছি কি কি ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন আমরা এই ভিজুয়াল স্পেকট্রোস্কোপিতে পাই, তার রিলেটিভ এনার্জি, হ্যাঁ, বি ব্যান্ড, আর ব্যান্ড, ই ব্যান্ড, কে ব্যান্ডস, অল দিস ব্যান্ডস আমরা পড়েছি। এনএমআর কি পড়েছি? এনএমআর আমরা পড়েছি, এনএমআর সায়েন্স কি? এনএমআর হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, মানে নিউক্লিয়াস থেকে স্পেকট্রাল জেনারেশন হচ্ছে। নিউক্লিয়ার যে ম্যাগনেটিক ফিল্ড, তার রেজোনেন্সের দরুন যে স্পেকট্রা জেনারেট হচ্ছে, দ্যাট ইজ এনএমআর স্পেকট্রা, ঠিক আছে? এরকম আই থিঙ্ক তোমরা আইআর এ পড়েছো। আইআর এ কি? আইআর হচ্ছে ভাইব্রেশনাল স্পেকট্রা। মলিকুলকে যদি একটা মেকানিক্যালি কানেক্টেড নেটওয়ার্ক ধরি, তাহলে তার যে ভাইব্রেশন থেকে যে স্পেকট্রা হয়, ভাইব্রেশনাল স্পেকট্রা, দ্যাট ইজ কল্ড আইআর, ইনফ্রারেড স্পেকট্রা। তাহলে হোয়াট ইজ ফ্লুরোসেন্স স্পেকট্রা? এই যে এত রকম স্পেকট্রা পড়লে আমাদের মাথা গুলিয়ে যায় যে কোন স্পেকট্রার সঙ্গে কোন স্পেকট্রার ডিফারেন্স কি। তাহলে ইউভি একটা দেখলাম, এনএমআর দেখলাম, আইআর। আইআর কি? মেকানিক্যাল স্পেকট্রা, মানে আইআর এ আমরা ধরে নিই অ্যাটম গুলো এক একটা এক অপরের সাথে স্প্রিং এর মতন বন্ড দিয়ে যুক্ত আছে। তাহলে স্প্রিংটা যখন ভাইব্রেট করছে, তখন সেই স্প্রিং এর ভাইব্রেশন থেকে যে এনার্জি এমিট হচ্ছে, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আইআর স্পেকট্রা। তাহলে হোয়াট ইজ ফ্লুরোসেন্স? ফ্লুরোসেন্স স্পেকট্রাও কিন্তু কাইন্ড অফ ইলেকট্রনিক স্পেকট্রা। Fluorescence spectra is also a kind of electronic spectra. Okay, তফাৎ কি? তাহলে ইউভি আর ফ্লুরোসেন্স কি একই? ফ্লুরোসেন্স বা ফসফোরেসেন্স যাই বলি, সেটা সবই হচ্ছে ইলেকট্রনিক স্পেকট্রা। তাহলে কি ইউভি আর ফ্লুরোসেন্স কি একই? The answer is no. Definitely ইউভি আর ফ্লুরোসেন্স বা ইউভি আর ফসফোরেসেন্স এক না। ডিফারেন্স কি? ডিফারেন্স জানার জন্য, এই ধরনের স্পেকট্রা ডিফারেন্স বোঝার জন্য আমাদের যেটা যেখানে আসতে হবে, দ্যাট ইজ কল্ড দিস ডায়াগ্রাম। উই হ্যাভ টু অ্যাকচুয়ালি কাম টু দিস কাইন্ড অফ ডায়াগ্রাম। বা এই আরেকটা স্লাইডে আমি যাচ্ছি, আরেকটা স্লাইডে এইটা আছে তোমার, এইটায়, হ্যাঁ, আমি এটা ম্যাক্সিমাইজ করছি। ইয়া, এইটাকে উপরে ঠিক আছে, অসুবিধা নেই। সো ইউ ক্যান নাও সি মাই স্ক্রিন, রাইট? এই যে একটা ডায়াগ্রাম তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি, এই ডায়াগ্রামটা দিয়ে ইউভি আর ইউভি ভিজিবল আর ফ্লুরোসেন্স ফসফোরেসেন্স কে আমরা খুব সহজে ডিসক্রাইব করতে পারবো এবং ডিফারেন্সিয়েট করতে পারবো। এই ডায়াগ্রামটা কি ডায়াগ্রাম? দিস ডায়াগ্রাম ইজ নোন অ্যাজ জ্যাবলনস্কিস ডায়াগ্রাম। কি নাম এই ডায়াগ্রামটার? জ্যাবলনস্কি, অর্থাৎ জাস্ট আ মিনিট, এখানে, আচ্ছা এখানে আমি দেখছি, এখানে যদি আমি লিখতে পারি, পেন, দাঁড়া, পেন, ইন কালার,
ইন কালার আমি চলে যাচ্ছি ইয়েলো। আচ্ছা, এই ডায়াগ্রামটাকে আমি কি বলছি? জ্যাবলনস্কি, JABLONSKY। জ্যাবলনস, এটা এক সেকেন্ড, ইরেজার, এটা এইখানটা লিখতে অসুবিধা হচ্ছে, তো আই ক্যান পেন, এখানে লিখতে পারবো। হ্যাঁ, জ্যাবলনস্কি, জ্যাবলনস্কি, জ্যাবলনস্কিস ডায়াগ্রাম। ঠিক আছে, Jablonski's diagram. What is the significance of Jablonski diagram? Jablonski diagram বুঝতে গেলে আমাদের ইলেকট্রনের একটা এক্সট্রা কম্পোনেন্ট কনসিডার করতে হবে, সেটা হচ্ছে স্পিন। স্পিন এবং অ্যাসোসিয়েটেড স্টেট। স্পিন অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড স্টেট কার? ইলেকট্রনের। ইলেকট্রন, ইলেকট্রন স্পিন অ্যান্ড অ্যাসোসিয়েটেড স্টেট। ঠিক আছে, মানে কি আমরা জানি যে ইলেকট্রন ইউজুয়ালি কিরকম ভাবে থাকে স্টেবলে? ইট ইজ ইউজুয়ালি oppositely paired, right? This is the paired electron. Is the opposite spin, একটা দিক যদি এরকম থাকে আর একটা দিক এরকম থাকবে। তো এই যে স্টেটটাকে, এই যে দুটো ইলেকট্রন যে এই যে স্টেটটাকে রয়েছে, এই স্টেটটাকে বলা হয়, মানে যখন স্টেবল, দিস ইজ দ্য স্টেবল স্টেট অফ অ্যান ইলেকট্রন, দিস ইজ দ্য স্টেবল স্টেট অফ অ্যান ইলেকট্রন। এই স্টেটটাকে বলা হয় হচ্ছে সিংলেট। This is called singlet stable state. Okay, singlet stable state. তো একে যদি আমি এক্সাইট করি, ধরো এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন তো পেয়ারেই থাকে, আমরা ইলেকট্রন অরবিটে দেখে অভ্যস্ত, কিন্তু অরবিটে ঘুরুক আর যেখানেই ঘুরুক, ইউজুয়ালি আমরা কি পড়েছি? হুমস মাল্টিপ্লিসিটি রুল, হুমস মাল্টিপ্লিসিটি রুল বা পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, এগুলোতে আমরা কি পড়েছি? যে ইলেকট্রন অপোজিট স্পিন স্টেটে পেয়ার্ড কন্ডিশনে থাকে ফর অ্যাচিভিং দ্য স্টেবিলিটি, রাইট? তো দিস ইজ এ স্টেবল স্টেট। একে যদি আমি এক্সাইট করি, একে যদি আমি হিট দিই বা একে যদি আমি লাইট দিই, ফোটন দিই, যাই দিই, ঠিক আছে, যাই দিই, একে যদি আমি এক্সাইট করি, ধরো এখানে ই দিলাম, ই মানে এনার্জি, ইকুয়াল টু এইচ নিউ, কি হবে? এটা এর এক্সাইটেড স্টেটে যাবে, একে বলে আমরা সিংলেট এক্সাইটেড স্টেট, মানে উপরে সিংলেট স্টেটই থাকলো, কিন্তু একে আমরা একটা স্টার দিলাম। স্টার দেওয়ার অর্থ কি? সিংলেট স্টেটটা চলে গেল সিংলেট এক্সাইটেড স্টেট। এবার এই অবস্থায় ইলেকট্রন কি হলো? লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে চলে গেল, ধরো, বা লোয়ার কোয়ান্টাম লেভেল থেকে হায়ার কোয়ান্টাম লেভেলে চলে গেল। তাহলে এরপরে যখন ইলেকট্রনটা কাম ব্যাক করবে এখানে, সেটা এই স্টেট থেকে আবার এনার্জি লুজ করে কাম ব্যাক করবে। ঠিক আছে, এই স্টেট থেকে এনার্জি লুজ করে কাম ব্যাক করবে। এবার এই স্টেট থেকে যদি এনার্জি লুজ করে কাম ব্যাক করে, তাহলে আবার সে আবার গ্রাউন্ড স্টেটে যে অরিজিনাল যে স্টেবল স্টেট কনফার্মেশন, ওটাই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন এইটাকে আমরা বলি সিংলেট এক্সাইটেড স্টেট। উপরের যে স্টেটটা স্টার দিয়ে লিখলাম, এখানে আমরা কি বলি? সিংলেট এস ইএস, এসইএস মানে সিংলেট এক্সাইটেড স্টেট। ঠিক আছে, সিংলেট এক্সাইটেড স্টেট, এটা হচ্ছে সিংলেট স্টেট। এইবারে অনেক সময় কি হয়, যখন সিংলেট স্টেটে আমি ইলেকট্রনকে এক্সাইট করছি, যখন আমি লাইট দিচ্ছি বা যে কোনো হিট দিচ্ছি বা এনি কাইন্ড অফ এক্সাইটেশন ফোটনস এর উপর দিচ্ছি, sometimes one of the electrons get flipped because of the excessive energy. ইলেকট্রনে যখন হায়ার কোয়ান্টাম লেভেলে যাচ্ছে সিংলেট স্টেট থেকে, অনেক সময় কি হয়,
একটা ইলেকট্রন নিজেকে ফ্লিপ করে ফেলে, ফ্লিপ মানে ডাইরেকশন অফ স্পিন অপোজিট করে ফেলে। মানে যদি এইরকম থাকে ধরো, তাহলে সেটা এটা হয়তো উল্টে গেল, এরকম হয়ে গেল, ঠিক আছে? বা এরকম যদি থাকে সেটা হয়তো উল্টে গিয়ে এরকম হয়ে গেল। তখন ইলেকট্রনটা কিরকম হয়ে যাবে? তখন ইলেকট্রনটা হয়ে যাবে এই সিংলেট স্টেট ইফ ইট ইজ ইকুয়াল টু এইচ নিউ। যদি হিট দেওয়া হয় বা ফোটন দেওয়া হয়, কোন রকম লাইট দেওয়া হয় ধরো, তাহলে এটা এরকম হয়ে যেতে পারে দুটো প্যারালাল স্পিন। কেন প্যারালাল স্পিন? কারণ একটা ফ্লিপ করে গেছে, যে কোনো একটা ফ্লিপ করে গেলে প্যারালাল স্পিন হয়ে যাবে। তো দিস ইজ দ্য স্টেট অফ দ্য প্যারালাল স্পিন। এইটাকে বলা হয় ট্রিপলেট স্টেট। কি বলে? ট্রিপলেট স্টেট। Not all electrons goes to the triplet state, but sometimes for some compounds or some substances, the electrons may go to the triplet state, or in other words, triplet excited state also you can say. Triplet excited state also you can say. Triplet excited state you can say. তাহলে সিংলেট স্টেট, সিংলেট এক্সাইটেড স্টেট, ট্রিপলেট স্টেট, এই স্টেট গুলো আগে আমাদের বুঝতে হবে কোন স্টেটটা কি মানে। এই হচ্ছে স্টেট গুলোর হচ্ছে এই মিনিং। ফাইন। এইবারে নাও কাম টু দ্য স্পেকট্রা, জ্যাবলনস্কি ডায়াগ্রাম। নাও কাম টু দ্য স্পেকট্রা, জ্যাবলনস্কি ডায়াগ্রাম। এবারে জ্যাবলনস্কি ডায়াগ্রামে জ্যাবলনস্কি ডায়াগ্রামে তোমার প্রথমে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনকে এইভাবে শো করে, যেন আমি নিচে করেছি V0 V1 V2 V3, মানে এখানে কি গ্রাউন্ড স্টেট, দিজ আর অল স্টেবল বা গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেট একটা ইলেকট্রন যেরকম আছে সেরকম রইল, ঠিক আছে? গ্রাউন্ড স্টেটের যে ইলেকট্রন আছে সেরকম রইল। এইবারে একে যদি আমরা হিট, গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন গুলো বা তার বিভিন্ন কোয়ান্টাম লেভেলে থাকতে পারে। ধরো গ্রাউন্ড স্টেটে একটা ইলেকট্রন n ইকুয়াল টু 1 এ আছে, সেটাও গ্রাউন্ড স্টেট। একটা ইলেকট্রন n ইকুয়াল টু 2 তে আছে, সেটাও গ্রাউন্ড স্টেট। একটা ইলেকট্রন n ইকুয়াল টু 3 তে আছে, সেটাও গ্রাউন্ড স্টেট। একটা ইলেকট্রন n ইকুয়াল টু 4 এ আছে, সেটাও সবই গ্রাউন্ড স্টেট। কারণ যতক্ষণ আমি ফোটন দিচ্ছি, যতক্ষণ আমি এক্সাইটেড করছি, এভরিথিং ইজ এ গ্রাউন্ড স্টেট। এবারে একে যদি আমি হিট করি বা একে যদি আমি ফোটন দিই, কি হবে? ইট উইল গো টু দ্য হায়ার এনার্জি লেভেল, রাইট? হিয়ার দিস ইজ দ্য হায়ার এনার্জি লেভেল। এইখানে যে বটমে V1 V0 থেকে এখানে হায়ার V0 তে গেল, বা এখানে বটম V1 থেকে হায়ার V1 এ গেল, বা বটম V2 থেকে হায়ার V2 তে গেল। তার মানে কি হচ্ছে? লোয়ার এনার্জি লেভেল থেকে ইলেকট্রনস আর গোয়িং টু দ্য হায়ার এনার্জি লেভেল। এইটাকে বলছি আমরা S1 স্টার। মানে এটা হচ্ছে সিংলেট গ্রাউন্ড স্টেট, এটা হচ্ছে সিংলেট এক্সাইটেড স্টেট, ঠিক আছে? সিংলেট গ্রাউন্ড স্টেট আর একটা হচ্ছে সিংলেট এক্সাইটেড স্টেট, ঠিক আছে? যাওয়ার পরে বা দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে ইলেকট্রন গুলো এখান থেকে আবার যখন তুমি এনার্জি সোর্সকে সরিয়ে নেবে, যে এনার্জি তুমি দিয়েছিলে একে, সেই এনার্জি সোর্সকে যদি যখন আমি সরিয়ে নেব, তখন আবার ওটা এখান থেকে এখানে ফিরে চলে আসবে। এখান থেকে যখন ওটা এখানে ফিরে চলে আসবে, তাহলে যে পরিমাণ এনার্জিও অ্যাবজর্ব করেছিল সেই পরিমাণ এনার্জিও এমিট করবে। এখানে যে পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করেছে সেই পরিমাণ এনার্জিও এমিট করবে। So this is the phenomenon of UV and visible radiation. This is the phenomenon of কালারটা একটু চেঞ্জ করে নি, লাইট গো টু দ্য হোয়াইট। এটাকে আমরা বলছি, এই যে এটা এই জায়গাটাকে, এইটা হচ্ছে আমরা বলছি ইউভি ভিজিবল রেডিয়েশন এখানে পাচ্ছি। অর্থাৎ যেখানে তোমার যে এনার্জি অ্যাবজর্ব করেছিল সেই এনার্জিটাইও এমিট করছে, ঠিক আছে? কিন্তু ফর সাম কম্পাউন্ডস, ডিউ টু দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন, এতটা সিম্পলি ইলেকট্রন গুলো কাম ব্যাক করতে পারে না। তারা কি করে? তারা এইখানে যাওয়ার পরে দে কোলাইড উইথ ইচ আদার। কি করে? দে কোলাইড ডিউ টু দেয়ার মেকানিক্যাল, ডিউ টু দেয়ার মেকানিক্যাল ফোর্স অফ ইন্টারাকশন, ডিউ টু দেয়ার ওন ভাইব্রেশন। ইলেকট্রন যখন তুমি এনার্জি দিচ্ছিলে, ইলেকট্রন তো ভাইব্রেট করছে, ঠিক আছে? ইলেকট্রনটা নিজেদের মধ্যে ভাইব্রেট করছে। তো ভাইব্রেট করার সময় ইফ দ্য টু ইলেকট্রন কাম ক্লোজার টু ইচ আদার, what will happen? They will collide each other.
So sometimes in some compound substance, the electrons or the few electrons in the high energy state collide with each other due to their mechanical energy, due to the vibrational energy. So when they collide with each other, what happens? There become some collisional loss. There become some collisional loss. অর্থাৎ ধাক্কাধাক্কি করতে করতেই কিছু এনার্জি হয়তো সেখানে ডিকে হয়ে গেল। When they collide with each other, some energy are gone. ঠিক আছে, ওই কলিশনে কিছু এনার্জি চলে গেল, তাকে আমরা বলি কলিশনাল লস। ঠিক আছে, কলিশনাল লসে আমরা কি করে ডিনোট করি? এই রকম সাইন দিয়ে। মানে দেখো, হয়তো একটা ইলেকট্রন এখানে ছিল, কলিশনাল লসের জন্য ও এখানে চলে এলো। মানে এখানে তার এনার্জি লেভেল ছিল, যে ধাক্কাধাক্কি করার এনার্জি লেভেল হতো এখানে চলে এলো, হতেই পারে। বা তার ধাক্কাধাক্কি করার জন্য এখানে ইলেকট্রন ছিল, ধাক্কাধাক্কি করার জন্য তো এনার্জি লেভেল এখানে চলে এলো, হতেই পারে। অথবা তো এখানে ছিল, ধাক্কাধাক্কি করার জন্য তার এনার্জি লেভেল এইখানে চলে এলো, হতেই পারে। সো হায়ার এনার্জি স্টেটে যে ডিফারেন্ট কোয়ান্টাম লেভেলস আছে, সেই কোয়ান্টাম লেভেলস এর মধ্যে হচ্ছে নিচের কোয়ান্টাম লেভেলে চলে আসবে ডু দ্য কলিশনাল লস। আফটার দ্যাট, যখন কলিশনাল লস হয়ে যাবে, when it will become stable, then it can directly come back to the ground state. When it will be stable after the collisional loss at the higher quantum level, it may come down to the ground state. Fine. Then it will come down to the ground state, and then it will emit some amount of energy. কিন্তু এই যে এনার্জিটা হলো, এই এনার্জিটা কি অরিজিনাল এনার্জির থেকে কম। কেন? অরিজিনাল এনার্জি বেশি ছিল, কিন্তু আর কিছুটা তার ধাক্কাধাক্কি করতে করতে তার লস হয়ে গেছে। তাহলে বাকি যে এনার্জিটা পড়ে রয়েছে সেটা অরিজিনাল এনার্জির থেকে কম। তো এইটাকে আমরা, এই যে কলিশনাল লসের পর যে বাকি অ্যামাউন্ট অফ এনার্জি সে এমিট করছে, when it is coming back to the ground state, একে আমরা বলি ফ্লুরোসেন্স। কি বলি? দিস ইজ করে, যে এখানে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, এখান থেকে নামছে, এই যে এখান থেকে, মানে কিছুটা তার লস হয়ে গেছে, তারপরে সেখান থেকে নেমেছে, একে আমরা বলি ফ্লুরোসেন্স। অর্থাৎ ফ্লুরোসেন্স যে অ্যামাউন্ট অফ এনার্জি, সেটা অরিজিনাল অ্যামাউন্ট অফ এনার্জি থেকে কম। ঠিক আছে, অরিজিনাল অ্যামাউন্ট অফ এনার্জি থেকে কম, একে আমরা বলছি ফ্লুরোসেন্স। তাহলে ফ্লুরোসেন্সের সঙ্গে ইউভি ডিফারেন্স কি? ইউভি তে কোনো লস হয় না, বা ইউভি ভিজিবল রেডিয়েশনে ইউজুয়ালি ইলেকট্রনের কোনো মেকানিক্যাল লস নেই, বা ইলেকট্রনের কোনো কলিশনাল লস বা আদার মেকানিক্যাল ফোর্স অফ ইন্টারঅ্যাকশন ইনডিউসড লস কিছু নাই। Entire energy is dissipated back. But during fluorescence, some amount of energy is lost during the collision, and so the resultant energies become lesser than the original amount of energy. This is called fluorescence. ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট লেসন, যে ফ্লুরোসেন্সের সাথে ইউভি বা ভিজিবলের কি ডিফারেন্স। ঠিক আছে, এই জন্য তোমার ধরো অরিজিনাল রেডিয়েশন, ধরো অরিজিনাল এনার্জি সে অ্যাবজর্ব করেছিল E1, E1 এর রেসপেক্টে, তাহলে কি হয়? ধরো E1, ধরো এটার রেসপেক্টে যদি ও ল্যামডা ওয়েভলেংথের লাইট অ্যাবজর্ব করে, তাহলে আমরা কি লিখতে পারি? E1 ইকুয়াল টু hc বাই ল্যামডা 1, অরিজিনাল hc বাই ল্যামডা 1। এইবারে ধরো কিছুটা কলিশনাল লস হয়ে গেল, হয়ে এখন তার নতুন এনার্জি লেভেল হলো E2, তাহলে E2 আমরা কি লিখতে পারি? এর কারেসপন্ডিং ওয়েভলেংথ যদি ল্যামডা 2 হয়, after the collisional loss, if the corresponding amount of energy is E2, and if the respective wavelength is lambda 2, then it is become hc by lambda 2 লিখতে পারি। তাহলে যদি E2 E1 এর থেকে কম হয়, if E2 is lesser than E1, যেটা হবে, তাহলে E2 যদি E1 এর থেকে ছোট হয়, মানে if E2 is less than E1, তাহলে আমরা কি লিখতে পারি? ল্যামডা 2 E2 E1 এর থেকে কম। তার মানে কি এই ভ্যালুটা কি হবে? এটা আরো বড় হবে, এটা যত বড় হবে এটা তত ছোট হবে, আর এটা যত ছোট হবে এটা তত বড় হবে। তাহলে এইটা যদি এর থেকে কম, তাহলে এই ভ্যালুটা নিশ্চয়ই এর থেকে বড়। তাহলে আমরা কি লিখতে পারি? ল্যামডা 2 ইজ গ্রেটার দ্যান ল্যামডা 1। এই যে ল্যামডা 2, একে বলা হয় এমিশন ওয়েভলেংথ। ল্যামডা 2 ইজ কল্ড এমিশন ওয়েভলেংথ, আর ল্যামডা 1 ইজ কল্ড এক্সাইটেশন ওয়েভলেংথ। কেন? কারণ ল্যামডা 1 টা অরিজিনাল ওয়েভলেংথ ছিল, যখন আমি এক্সাইট করছি ইলেকট্রনকে,
ল্যামডা 1 ছিল অরিজিনাল এক্সাইটেশন ওয়েভলেংথ, আর ল্যামডা 2 হচ্ছে এমিশন ওয়েভলেংথ। তাহলে ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে দুটো ওয়েভলেংথ আমাদের বলতে হয়। ইউভি বা ভিজিবল আমরা কি পড়েছি, আমরা একটাই ওয়েভলেংথে কাজ করি, যে ওটা ল্যামডা ম্যাক্স কত, আমি ইউভির সময় পড়েছিলাম ল্যামডা ম্যাক্স, যে ওয়েভলেংথে ওটা ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হচ্ছে, একটাই যে ওয়েভলেংথে অ্যাবজর্ব করছে ওয়েভলেংথে এমিট করছে, সুতরাং একটা ওয়েভলেংথে আমরা কাজ করি। প্যারাসিটামলের ল্যামডা ম্যাক্স 257, টাইক্লোফেনাকের 285, প্রোটিনের ক্ষেত্রে 280, বিভিন্ন ডায়ের ক্ষেত্রে কারো 450, কারো 495। তার মানে ওটা ওয়েভলেংথে কাজ করছে, কিন্তু এক্ষেত্রে দুটো ওয়েভলেংথ আমার দরকার, একটা হচ্ছে এমিশন ওয়েভলেংথ, একটা হচ্ছে এক্সাইটেশন ওয়েভলেংথ। তাহলে আমরা ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে মনে রাখবো কটা ওয়েভলেংথ আমাদের ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপিতে দরকার হবে ফর দ্য মেজারমেন্ট, ফর দ্য অ্যানালিসিস, টু ওয়েভলেংথস, ওয়ান ইজ এক্সাইটেশন ওয়েভলেংথ অ্যান্ড ইজ এমিশন ওয়েভলেংথ। এক্সাইটেশন ওয়েভলেংথ বড় না এমিশন ওয়েভলেংথ বড়? ডেফিনেটলি এমিশন ওয়েভলেংথ বড়, কারণ এমিশন ওয়েভলেংথ বড় কারণ তার এনার্জি কম। ঠিক আছে, তো দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপি। This is the principle of fluorescence spectroscopy. Now come to the third one, that is called the phosphorescence. Now, what is the difference between fluorescence and phosphorescence? What is actually phosphorescence? In the phosphorescence, we will come to that thing that is the triplet state, যেখানে ইলেকট্রনের স্পিন ফ্লিপ করছে। না, ফ্লুরোসেন্স এর পরেও আবার ম্যাটারের মধ্যে অনেক ম্যাটারের মধ্যে একটা পার্টিকুলার জিনিস ঘটে। কি জিনিস? দে এক্সিবিট, সাম অফ দ্য ইলেকট্রন এক্সিবিট ট্রিপলেট স্টেট, মানে কিছু ইলেকট্রন ফ্লিপ করে যায়। মানে ফ্লুরোসেন্স তো ঘটলোই, কলিশনাল ডিঅ্যাক্টিভেশন বা কলিশনাল লস হলো কিছু ইলেকট্রনে, তারা আবার কি করে, তারা আবার অনেক সময় ফ্লিপ করে যায়। ওয়াই? বিকজ অফ দেয়ার ভাইব্রেশনাল নেচার, বিকজ অফ দেয়ার এক্সাইটেড স্টেট নেচার, দে সামটাইমস গেট ফ্লিপড and they come to this triplet excited state. They come to this triplet excited state. Okay, okay, so এরপরে when they come to the triplet excited state, তাহলে এবার দেখো ইলেকট্রনকে ট্রিপলেট স্টেটে পৌঁছাবার জন্য ফ্লিপ করতে হচ্ছে। তাহলে ফ্লিপ করার জন্য একটা এনার্জি দরকার, তো এমনি এমনি তোকে ফ্লিপ করতে পারে না। ধর আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার যদি এনার্জি না থাকে আমি তো ফ্লিপ করতে পারবো না। তাহলে ফ্লিপ করার জন্য একটা পার্সেন্টেজ অফ এনার্জি ওখানে আবার খরচ হয়ে যায়। ওই যে ইলেকট্রন ফ্লিপ করছে টু রিচ দ্য ট্রিপলেট এক্সাইটেড স্টেট, তার জন্য আবার আ পার্ট অফ ইটস এনার্জি গেটস এক্সপেন্সড। ওকে, সো ইটস এনার্জি ইজ এগেইন লোয়ারিং ডাউন, its energy is again lowering down to reach to the triplet excited state. এই যে ফিনোমেনটা যেটা আমরা ডিনোট করি কি এরকম সাইন, দেখো এখানে ছিল হচ্ছে ফ্লুরোসেন্সের এনার্জি, এখান থেকে আবার কিছুটা এনার্জি কমে হয়ে গেল সিংলেট এই ট্রিপলেট এক্সাইটেড স্টেট এনার্জি। ঠিক আছে, আর এই যে ঘটনাটা ঘটে একে বলা হয় আইএসসি। আইএসসি ফুল ফর্ম হচ্ছে ইন্টার সিস্টেম ক্রসিং ওভার। কি বললাম আইএসসি এর ফুল ফর্ম? ইন্টার সিস্টেম ক্রসিং ওভার। ইন্টার সিস্টেম ক্রসিং ওভার মানে সিংলেট এক্সাইটেড স্টেট থেকে ট্রিপলেট এক্সাইটেড স্টেটে রিচ করা। And for this inter-system crossing over, again a percentage of energy is lost, so the energy is again lowered down. And after that, after it comes to this triplet excited state, the electron loses the energy and comes back to the ground state level. Okay, the electron again loses energy and comes back to the ground state level. তাহলে এই ঘটনাটা যেখানে ট্রিপলেট স্টেটে পৌঁছাচ্ছে, ইন্টার সিস্টেম ক্রসিং ওভার হচ্ছে এবং তারপরে সে রিচ করছে গ্রাউন্ড স্টেটে, একে বলা হয় ফসফোরেসেন্স। This thing is called phosphorescence. ঠিক আছে, তাহলে ফসফোরেসেন্সের এনার্জি আরো কম হবে ফ্লুরোসেন্সের থেকে। কেন? কারণ এখানে আরো ইন্টার সিস্টেম ক্রসিং ওভারের জন্য কিছুটা এনার্জি চলে গেছে। তাহলে ইউভি ভিজিবল রেডিয়েশন এনার্জি সব থেকে বেশি, তার থেকে একটু কম ফ্লুরোসেন্স, তার থেকে আরেকটু কম ফসফোরেসেন্স। ঠিক আছে, ইউভি ভিজিবল সব থেকে বেশি, ফসফোরেসেন্স সব থেকে কম। কোনটা বেশি, কোন প্রসেসটা বেশি ফাস্টার এন্ড কোন প্রসেসটা বেশি স্লোয়ার? Of course, UV visible spectroscopy process is much faster. Okay, and
ফসফোরেসেন্স স্পেকট্রোস্কোপি প্রসেস ইজ মাচ স্লোয়ার, কারণ ফসফোরেসেন্স আসার মধ্যে অনেক কিছু চেঞ্জ ওভার হচ্ছে। when we are reaching to the phosphorescence spectroscopy state, a lot of changes are happening. So phosphorescence is the slowest, UV is the fastest, and intermediate is the fluorescence. কারণ fluorescence এই collisional loss এর জন্য একটা intermediate change তো হচ্ছে, so we have to take that into account also. So that is makes the fluorescence a bit slower than the UV. ঠিক আছে, আর তার থেকে ফসফোরেসেন্স আরো 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 বেশি তোমার কি বলে আরো স্লোয়েস্ট, ইজ দ্য স্লোয়েস্ট অফ অল। ফসফোরেসেন্স ইজ দ্য ফিনোমেনন, ফসফোরেসেন্স বা ফ্লুরোসেন্স আর দ্য ফিনোমেনন, যেখানে লাইটের সোর্সটাকে সরিয়ে নিলেও তুমি সেখান থেকে এমিশন পাবে, কারণ দিস ইজ আ স্লো প্রসেস। ওটা সেকেন্ডারি এনার্জি জেনারেট করছে। ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স, দে আর অল generating secondary energy. Why? Because after the collisional deactivation or intersection crossing over, it is coming back to the ground state. So if you withdraw the source of light as well, you can see the fluorescence or phosphorescence. Not all substance show the fluorescence, not all substance show phosphorescence. Some selected substance, some dye like fluorescein, carboxyl fluorescein, amplex red, H2D CFDA, tomar diazonium salts. These kind of dyes or things can show you the fluorescence. Phosphorescence is shown by the element phosphorus. Phosphorus আমরা কি দেখি, আলো সরিয়ে নিলেও জল জল করে। Why? Because of this phosphorescence. Fluorescence and phosphorescence spectroscopy are widely used in very critical analysis. ঠিক আছে, কারণ fluorescence and phosphorescence আর স্লো প্রসেসেস। যেমন ধরো সেলের মধ্যে কোনো ড্রাগ ঢুকছে কিনা, সেলের মধ্যে কতটা ইনফ্লেমেশন হচ্ছে, কতটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হচ্ছে, কোনো ড্রাগ সেই ইনফ্লেমেশন বা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে পারছে কিনা, কোনো ড্রাগ সেল মেমব্রেন ক্রস করতে পারছে কিনা, কোনো ড্রাগ তোমার অর্গানেলির কাছে পৌঁছাতে পারছে কিনা, ঠিক আছে, এন্ডোসাইটোসিস হচ্ছে কিনা, পিনোসাইটোসিস হচ্ছে কিনা, ঠিক আছে, ফ্যাগোজোম ফর্মেশন হচ্ছে কিনা, এন্ডোজোম ফর্মেশন হচ্ছে, সমস্ত কিছু ফ্লুরোসেন্স ফসফরাস দেখা যায়। কেন? কারণ এইটা লাইট সোর্স ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, এবং সাম ডাইজ আর দেয়ার। যেমন আমি একটা ডাইয়ের নাম বলছি, H2D CFDA, H2D CFDA, এই ডাইটা H2D CFDA, এই ডাইটা বা অ্যামপ্লেক্স রেড, AMPLEX, অ্যামপ্লেক্স রেড, এই ডাইটা কি করে, সেলের মধ্যে যে ROS রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, অর্থাৎ কতটা ইনফ্লেমেশন হচ্ছে, কত রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হচ্ছে, সেটা মেজারমেন্ট করতে সাহায্য করে। তুমি কোনো ড্রাগ দিচ্ছ, ধরো অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বা সাইটোটক্সিক ড্রাগ, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এইরকম যে ড্রাগগুলো তোমার ROS কমায় সেলে, ইভেন দ্য অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এখন যেগুলো তোমার রোসাগ্লিপটিন, সিটাগ্লিপটিন বা তোমার থায়াগ্লিটাজোন, পায়াগ্লিটাজোন, যেগুলো ROS লেভেল কমায়, সেইগুলো সত্যি কমাচ্ছে কিনা কি করে বুঝবো? এই সমস্ত ডাই ইউজ করে এবং ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপি ইউজ করে। ডাইগুলো প্রপার্টি হচ্ছে, এই ডাইগুলো এমনিতে হচ্ছে নন ফ্লুরোজেনিক। এই ডাইগুলোর মধ্যে একটা সেন্টার থাকে, যেমন ইভিতে আমরা পড়েছি অক্সোক্রোম, ক্রোমোফোর পড়েছি, তো তেমনি ফ্লুরোসেন্স যে ডাই, সব যে সমস্ত ডাই বা কম্পাউন্ড ফ্লুরোসেন্স দেয়, তাদের মধ্যে মেইন যে ইলেকট্রনিক সেন্টার থাকে, যেখান থেকে ফ্লুরোসেন্সটা আসে, the origination of fluorescence, the core of the molecule which originates the fluorescence is called fluorophore, now এই যে সমস্ত ডাইগুলো, এগুলো ইটসেলফ ইউজুয়ালি নন ফ্লুরোজেনিক হয়। কি হয়? নন ফ্লুরোজেনিক, অর্থাৎ এমনিতে কোনো ফ্লুরোসেন্স দেবে না। কিন্তু এই ডাইগুলো যখনই সেলে ঢোকে, H2D CFDA বা তোমার অ্যামপ্লেক্স সেলে ঢোকে, ওরা ROS এর সাথে বাইন্ড করে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, মানে তোমার ধর যেগুলো হাইড্রোক্সাইড, মানে হাইড্রোপেরক্সাইড বা হাইড্রোক্সাইড বা হাইড্রোজেন পারক্সাইড, সুপার অক্সাইড, এই যে র্যাডিক্যাল গুলো, এদের সাথে যখন বাইন্ড করে দে বিকাম ফ্লুরোজেনিক। যখন এগুলোর সাথে বাইন্ড করছে তখন কিন্তু ফ্লুরোজেনিক হয়ে যাচ্ছে। এবং এই ডাইগুলো যখন সেলের ভিতর ঢোকে তখন কিছু এনজাইমেটিক মডিফিকেশন হয়, এনজাইমেটিক মডিফিকেশন হওয়ার পরে দে বাইন্ড উইথ দ্য ROS এন্ড দে বিকাম ফ্লুরোজেনিক। তাহলে তুমি এবার ভাবো,
তোমার সেলে যত বেশি আরওএস থাকবে তত তুমি বেশি ফ্লুরোসেন্স এমিশন পাবে, কারণ তত বেশি ডাই আরওএস বাইন্ডিং হবে, তত বেশি ফ্লুরোজেনিক এমিশন পাবে। কিন্তু তোমার ড্রাগ যদি আরওএস কে কমিয়ে দেয়, if your drug reduces the inflammation or reduces the oxidative species, what will happen? Lesser dye will bind with the ROS because there is lesser ROS inside the cell. So lesser dye will bind with the ROS, and so you will get the lesser amount of fluorescence spectra, fluorescence energy emission. So this is a kind of biological assay through which you can determine your drug can act in the anti-inflammatory pathway or anti-ROS pathway, antioxidative pathway or not. This is a very popular approach. অনেক ডাই আছে যেগুলো তোমার একটা ড্রাগ সেলের ভিতর ঢুকছে কিনা ওদের জন্য ডাই ইউজ হয়, কারণ ওই ডাইগুলো যখন ড্রাগের সাথে বাইন্ড করে সেলের ভিতর যায় তখন সেলের ভিতরে কিছু ক্যাটালিটিক চেঞ্জ হয় ডাইগুলোর, ফলে তারা তখন ফ্লুরোজেনিক হয়ে যায়। তাহলে ড্রাগটা যদি সেলের ভিতর ঢোকে তবেই তুমি ফ্লুরোসেন্স এমিশন পাবে, কারণ ড্রাগটা সেলের ভিতর ঢুকতে তবেই সেই ক্যাটালিটিক চেঞ্জটা হবে, এনজাইমেটিক চেঞ্জটা হবে, না হলে হবে না। তাহলে ড্রাগ যদি সেলের ভিতর ঢোকে তাহলে আমি ফ্লুরোসেন্স পাবো, ড্রাগ যদি সেলের ভিতর না ঢোকে তাহলে ফ্লুরোসেন্স পাবো না। তাহলে এই প্রিন্সিপাল ইউজ করে আই ক্যান ডিটারমাইন ইফ দ্য ড্রাগ ইজ ট্যাক্টফুলি এন্টারিং দ্য সেল অর নট। ওকে, উই হ্যাভ লেস দেন 1 মিনিট, আর 1 মিনিটের কম আছে। যদি ক্লাস ওভার হয়ে শেষ হয়ে যায় সাডেনলি, তাহলে আবার ওই লিংক দিয়ে জয়েন করব। উই নিড অ্যানাদার হাফ অ্যান আওয়ার, 1.5 hours is there and I need another half an hour to go through this chapter. তাহলে ড্রাগ সেলের ভিতর ঢুকলে, ড্রাগ ইন্টারনালাইজেশন হলে তবেই তুমি ফ্লুরোসেন্স পাচ্ছ। ইট ইজ আ ভেরি বিউটিফুল মোড অফ অ্যাসে টু ডিটারমাইন ইফ ইউর ড্রাগ ইজ সাফিসিয়েন্টলি লিপোফিলিক অর নট, or সাফিসিয়েন্টলি এন্টারিং টু ইউর সেল অর নট। বোঝা যাচ্ছে? এগুলোকে ফ্লুরোসেন্স স্পেকট্রোস্কোপি বা ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপি এগুলো দিয়ে অ্যানালাইজ করা যায়। ওকে, সো দিস ইজ আ ভেরি বিউটিফুল অ্যাপ্লিকেশন of fluorescence spectroscopy in our pharmaceutical or biomedical field. This ROS measurement or cell internalization of drug or any other components. Okay, so this